নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 4টে 4 দিক এবং প্রথমেই আজ যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ আগামী লোকসভা নির্বাচন এবং তার চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেভাবে এই আমরা দেখেছি 5 রাজ্যের নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন, সেখানে কংগ্রেসের ভরাডুবি হয়েছে তেলেঙ্গানা ছাড়া। সেক্ষেত্রে এই আবহে বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং যে সংসদে হয়েছে সাসপেনশন বিরোধী সাংসদদের, সেই আবহে আজকের এই ইন্ডিয়া জোটের বৈঠক, এই বৈঠকের দিকে নজর রয়েছে প্রত্যেকের। এবং লোকসভা নির্বাচনে কি কৌশল থাকছে, ইন্ডিয়া জোটের প্রচার কৌশল কি থাকছে, আসন সমঝোতা কি থাকছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধী, এম.কে. স্টালিন, মল্লিকার্জুন খার্গে, প্রত্যেকে কিন্তু এই বৈঠকে রয়েছেন। আজকে চতুর্থ বৈঠক, 3 মাস পর এই বৈঠক হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে মুম্বাই, বেঙ্গালুরু, পাটনায় বৈঠক হয়েছে। এবার দিল্লিতে বৈঠক, দিল্লিতে অশোকা হোটেলে এই বৈঠকে প্রত্যেক বিরোধী দলের নেতা নেত্রী তারা যোগদান করেছেন। এবং আমরা দেখেছি যে সম্প্রতি কংগ্রেসের যে হার হয়েছে কর্ণাটকে, যেখানে কংগ্রেস একটা জয়লাভ করেছিল, এরপরে অনেকটাই ফ্রন্ট ফুটে ছিল কংগ্রেস। তারপরে যেভাবে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় তাদের হাত থেকে চলে গিয়েছে, হারিয়েছেন তারা, তারপরে কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল কংগ্রেস, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং এই হারে তড়িঘড়ি কিন্তু বৈঠক ডাকে বিরোধী শিবির, ইন্ডিয়া বৈঠক ডাকা হয়। বৈঠক থেকে আজকে বেশ কিছু সিদ্ধান্ত এবং আগামী রণকৌশল কি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা। 3টের সময় বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত জারি রয়েছে। অবশ্যই বৈঠক থেকে আসন যে একটা সিট শেয়ারিং এর কথা বলা হচ্ছে, সেই রফা সূত্র, সেই সিদ্ধান্ত কতটা দেখা যায়, কারণ এই যদি আমরা এই রাজ্যের দিকে নজর রাখি, সেখানেও কিন্তু কংগ্রেসের 2টো আসন থাকছে। তারা এই 2টি আসনে সীমাবদ্ধ থাকে নাকি আরো আসন দাবি করে, সেটাও একটা দেখার বিষয়। সেখানেও কি সিদ্ধান্ত হয়, বাকি রাজ্যগুলোতে কিভাবে তারা তাদের রণকৌশল এবং কিভাবে তারা সাজায়, সেই সমস্ত কিছুই এই বৈঠক থেকে আজকে উঠে আসতে চলেছে। আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুমে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বৈঠক তো শুরু হয়েছে, এই বৈঠকের দিকে আজকে সবার নজর রয়েছে, কারণ যেভাবে দেখেছি আমরা হার হয়েছে কংগ্রেসের তেলেঙ্গানা বাদে, সেক্ষেত্রে তড়িঘড়ি বৈঠক ডাকা হয়। তাহলে এবার কি রণকৌশল নিতে চলেছে? সিট শেয়ারিং এর বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। দেখুন, এটা যারা ভোটের এইসব অঙ্কটঙ্ক করে তারা সবাই জানে যে এদেশে প্রায় 250 পৌনে 300 এরকম আসন আছে এমন রাজ্যে যেখানে বিজেপি বনাম কংগ্রেস এর মাঝামাঝি অন্য শক্তিগুলো খুবই ছোট, আর বাকি অর্ধেক এমন সব রাজ্যে আছে যেখানে কংগ্রেস তুলনামূলকভাবে খুব বড় নয় বা ছোট হয়ে গেছে, এবং সেখানে নানান আঞ্চলিক দল সেখানে শক্তিশালী। সুতরাং যেখানে শুধুই কংগ্রেস বনাম বিজেপি, রাজনীতির এই ক্ষেত্রটায় আসন সমঝোতা খুব বেশি সমস্যা হবার কথা নয়। কিন্তু যেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্য, বিহারের মতো রাজ্য, তামিলনাড়ুর মতো রাজ্য, এই সব রাজ্যে কিন্তু ওই আসন সমঝোতা নিয়ে বেশ জোরালো দর কষাকষি হওয়ার সম্ভাবনা। সেইখানেই আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে ক্রমাগত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা পাঠাচ্ছেন যে কংগ্রেসের সঙ্গে গতকাল জোট করা সম্ভব বলে তিনি বলেছিলেন, গতকাল নরম মনোভাব দেখিয়েছিলেন, যদিও তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে এ রাজ্যে কংগ্রেসের মাত্র 2টি আসন রয়েছে। কিন্তু এইমাত্র যে বড় খবর এসে পৌঁছেছে, খুব বড় খবর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা ত্রিমুখী জোট হওয়া সম্ভব, যার মধ্যে বামেরা, কংগ্রেস এবং আমরা থাকতে পারি। সেক্ষেত্রে আশিস দা, বামেরা কতটা মানবে সেটাও একটা বিষয় আসছে। এখন এটা
বাধ্যবাধকতা যদি সবাই বুঝতে পারে যে এটা বাধ্যবাধকতা এসে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকারকে হটাবার একটা বাধ্যবাধকতা, সেক্ষেত্রে সবাইকেই তার নিজের জায়গা ছেড়ে দুপা এগোতে হবে। ধরুন এরকম হতে পারে যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলো তৃণমূলের, কংগ্রেস কতগুলো আসন পেল যেখানে তৃণমূল প্রার্থী দেবে না, কংগ্রেসের পাওয়া আসন থেকে কয়েকটা বামেদের কংগ্রেস ছেড়ে দিল, এই রকম কোনো ব্যবস্থা করা যায় কি না সে নিয়েও কিন্তু চর্চা রাজনৈতিক মহলে রয়েছে। সুতরাং আজকে ইতিমধ্যেই আজকে 19 ডিসেম্বর হয়ে গেল, অনেকেই মনে করেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিজ্ঞপ্তি বেরোবে, প্রথম দফার নির্বাচন মার্চ মাসে হওয়া সম্ভব। সুতরাং হাতে একেবারে সময় নেই, এখনই যে পদ্ধতি জোট গড়ার পদ্ধতি কোন কোন রাজ্যে কিভাবে এগোনো যাবে এই ব্যাপারে একটা মোটামুটি চূড়ান্ত রূপ পাওয়া দরকার, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নেতার মতোই অনেক নরম, যাকে আমরা অনেক সময় বলি ফ্লেক্সিবল, নমনীয় মনোভাব তিনি দেখিয়েছেন জোটের ব্যাপারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কংগ্রেস এই যখন নির্বাচন শুরু হয়েছিল বিধানসভা নির্বাচনগুলি বিভিন্ন রাজ্যে, সেখানে কিন্তু তারা একটা ভোটের দিকে তাদের কনসেন্ট্রেশন দিয়েছিল জোটের থেকে, সেই হার থেকে তারা কি শিক্ষা নেবে? কতটা নমনীয় থাকবে কংগ্রেস? দেখুন, এটা আমরা সংবাদ মাধ্যমে বারবার বলছি যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, এর মধ্যে ছত্তিশগড় রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ছিল, তারা হেরেছে। কিন্তু এটাও তার সঙ্গে বলা দরকার, ওই যে 4টি রাজ্য তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, এখানে যা মোট ভোট বিজেপি পেয়েছে তার থেকে 10 লক্ষ বেশি ভোট, আমি আবার বলছি বিজেপির থেকে 10 লক্ষ ভোট বেশি পেয়েছে কংগ্রেস ওই 4টে রাজ্যে। অর্থাৎ তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের ভোট যদি যোগ করা হয় তাহলে বিজেপি যত ভোট পেয়েছে তার থেকে 10 লক্ষ বেশি ভোট পেয়েছে কংগ্রেস, যদিও ওই 3টে রাজ্যে কংগ্রেস সরকারে যেতে পারেনি। সুতরাং ব্যাপারটা এরকম নয় যে কংগ্রেস একেবারে খুব দুর্বল হয়ে পড়েছে ইত্যাদি। হ্যাঁ, ঠিকই 2টো রাজ্যে সরকারে ছিল, যেতে পারেনি, কিন্তু এখন আপনাদের সঙ্গে রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই রাজ্যে একটা ত্রিমুখী জোট সম্ভব, অর্থাৎ বাম, কংগ্রেস, তৃণমূল একটা জোট সম্ভব, সেই ইঙ্গিত তিনি একটা দিয়েছেন। কি জানা যাচ্ছে এবং কি আপডেট রয়েছে? দেখো, রাজ্যের প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার সাংবাদিক বৈঠকে যেমন একটা বার্তা ইতিবাচক দিয়েছিলেন যে তিনি আলোচনায় প্রস্তুত, এবং সেটা ইন্ডিয়া জোটের 4র্থ বৈঠক বসার আগে সেই বার্তা যথেষ্টই ইঙ্গিতবহ যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের শরিক দলগুলির মধ্যে যেখানে অন্যতম একটি মুখ, তিনি যখন এই ইতিবাচক বার্তা দিচ্ছেন তাহলে একটা সদর্থক ভূমিকায় তারকে আমরা দেখতে পাবো আজকের এই বৈঠকে। ঠিক তেমনই তিনি আজকে যেমন একদম শুরুতেই চলে আসেন এই যে অশোকা হোটেল যেখানে এই বৈঠক চলছে এই মুহূর্তে, তিনি শুরুতে এসেই রাহুল গান্ধীর সঙ্গে আগে দেখা করেছেন, কথা বলেছেন, এবং সেই কথা বলার মধ্যে কিন্তু কোথাও একটা যে দলের মধ্যে শুধু নয়, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে নিজেদের বোঝাপড়া এবং নিজেদের মধ্যে একটু নমনীয় সুর দিয়ে আসন ভাগাভাগিতে একটা সমঝোতা জায়গায় আসা, সেটা বাকি আঞ্চলিক দলের কাছে যেমন একটা গুরুত্বপূর্ণ একটা দিক হতে পারে যে এই জোটের মধ্যে শরিক দলগুলির মধ্যে শুধুমাত্র কংগ্রেস একটা ফ্যাক্টর নয়, বাকি আঞ্চলিক দলগুলোও একটা ফ্যাক্টর। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যদি এই ইতিবাচক কথা চলে আসে তাহলে তিনি এই শরিকদের মধ্যে আলোচনাতে যখন আসন সমঝোতা নিয়ে যখন বিষয়টা উঠবে, সেখানে তৃণমূল কংগ্রেসের একটা মতের যে কত দাম থাকবে সেটা তিনি যেমন বুঝিয়ে দিয়েছেন, এবং কংগ্রেসকেও যে আরও অনেকটা নমনীয় হতে হবে, কংগ্রেসকে আরও অনেক সরল হতে হবে সেই আলোচনার জন্য, সেটাও কিন্তু একটা বুঝিয়ে দেওয়ার মতো জায়গা। তিনি রাহুল গান্ধীর সঙ্গে, সোনিয়া গান্ধীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের চর্চা এর আগে বহুবার করেছেন, কিন্তু রাজ্য স্তরে যখন অধীর চৌধুরী প্রদেশ সভাপতি তিনি যখন বারংবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তখন কিন্তু তৃণমূল একটা বিষয়ে স্পষ্ট
স্পষ্ট করে দেন যে দিল্লির কংগ্রেসের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এবং যেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে সেখানে আমরা এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের একপাশে সোনিয়া গান্ধী একপাশে রাহুল গান্ধীকে অবস্থানে বসে দেখছি। তাই দুটো ছবি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আসন নিয়ে এবং রাজ্য রাজনীতি একরকম এবং কেন্দ্রের এই যে বিজেপি বিরোধিতায় যারা একবদ্ধ হচ্ছে তাদের নীতি আলাদা, দুটো কিন্তু স্পষ্ট। তাই আমরা আশা করা ছাড়া আর কোনো উপায় নেই যে এই আজকের বৈঠকের পর আসন নিয়ে তারা কি ফয়সলা নেন সেটা অবশ্যই নির্ভর করবে রাজ্য স্তরে। তারপর তৃণমূল কংগ্রেসের ভূমিকা কংগ্রেসের জন্য কি হবে, তৃণমূল কংগ্রেসের ভূমিকা বামেদের জন্য কি হবে। কারণ সীতারাম ইয়েচুরি দুদিন আগে পুরুলিয়াতে যে বক্তব্য রেখেছেন যে তারা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যেতে ইচ্ছুক নয়, সেটা তাদের দলীয় মতাদর্শের বিরোধী। তারা রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিরোধিতায় এবং কেরলে তাদের রাজ্যে সেখানে কংগ্রেসের বিরোধিতায় একেবারে। অর্থাৎ এবার কি হতে চলেছে সেটাই দেখার। সুচন্দ্রের মাধ্যমে সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে বাংলায় একটা ত্রিমুখী জোট হওয়ার সম্ভব, অর্থাৎ বাম, কংগ্রেস এবং তৃণমূলের, সেক্ষেত্রে এটা লিটারালি কতটা সম্ভব? এই ইন্ডিয়া জোটের বৈঠক থেকে কি কি উঠে আসছে? না, আমার যেটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্ল্যারিয়ান কল দিয়েছেন, অর্থাৎ তার দিক থেকে একটা উদারতা প্রদর্শন করেছেন। এমনকি মানে লেফটের সাথে অ্যাডজাস্টমেন্টটা ডাইরেক্টলি মমতা করলেন না, কংগ্রেস আর লেফট জোটটা ভাঙলো না। এবারে কংগ্রেসের সাথে এটা অতীতেও এরকম নির্বাচনে বহু নির্বাচনে হয়েছে, অন্ধ্রপ্রদেশে তো একবার হয়েছিল, যেখানে ডাইরেক্টলি কমিউনিস্টের সাথে করলেন না, কংগ্রেসের সাথে সিট শেয়ারিং হলো এবং লেফট আর কংগ্রেস লেফটের সাথে করলো, সেটা কংগ্রেসের ব্যাপার। সেখানে কিন্তু সিট অ্যাডজাস্টমেন্ট, এটা নট অ্যালায়েন্স, অর্থাৎ রাজ্য স্তরে নির্বাচনী জোট হলো না, জোটটা কেন্দ্রীয় স্তরে থাকলো কিন্তু রাজ্য স্তরে সিট শেয়ারিং হলো। এখন মোদ্দা জিনিস আজকের যেটা বৈঠকে, যেটাতে মমতা ফোকাস করছে, অখিলেশ করছে, তেজস্বী যাদব করছে, যে 1:1 অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। আফটার মানে এই যে ডিফিটটা হলো চারটে রাজ্যে, তাতে কংগ্রেসের যে একটা অ্যারোগ্যান্স ছিল, যে একটা কংগ্রেসও এখন রিয়েলাইজ করছে যে আমাদের এখন সবাইকে নিয়ে চলতে হবে, যে কারণে খার্গে ডেরেক ওব্রায়ানের সাসপেনশন উইথড্র করার জন্য রাজ্য সবাই চিঠি দিচ্ছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কালও বলেছেন, আজও বলছেন যে আমরা এটার বিরুদ্ধে নই। সুতরাং কোথাও একটা আবার এই যে সাসপেনশন, এটাও কিন্তু একটা সাংঘাতিকভাবে একটা ঐক্য তৈরি করেছে, একটা সলিডারিটি। সেই জিনিসগুলোর মধ্যে থেকে কিন্তু সিট শেয়ারিং এর পসিবিলিটিটা এনহ্যান্সড হচ্ছে। এখন দেখার বিষয় এবার এই বৈঠকটাতে কতটা কিভাবে তারা, আজকেই কিন্তু কর্মসূচি ঠিক হয়ে যাবে বা 1:1 সমস্ত স্টেট ওয়াইজ ঠিক হয়ে যাবে, এটা তো হতে পারে না। কিন্তু আজকে যদি বরফটা গলে যায় তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ এবারে রাজ্যগুলোতে কোনো অথরাইজ পার্সন হবে কংগ্রেসের, কে কথা বলবে, কিভাবে হবে। সোনিয়া এবং রাহুল গান্ধীর কথা হওয়াটা খুব দরকার ছিল, কারণ অনেক দিন কথা হয়নি। হ্যাঁ, এবং রাহুলের সাথে অভিষেকের লাস্টে বৈঠকটা, সেটা সকাল ভোরবেলা 6টার সময় টাইম দিয়েছিল, সেটা নিয়েও বিতর্ক হয়েছিল। এবং সোনিয়া গান্ধীর সঙ্গে যখন বৈঠক হয়েছিল তখন রাহুল থাকার মানে আগে জানতেন না মমতা, কোথাও একটা কমিউনিকেশন এরার হচ্ছিল। এখন কিন্তু কংগ্রেসও এই হেরে যাওয়ার পরে বুঝতে পারছেন যে মমতাকে আরো বেশি করে প্রয়োজন। সুতরাং দুদিক থেকেই কিন্তু এখন এই বৈঠকটা হওয়াতে আশা করা যাচ্ছে যে এই আগামী দিনে সিট শেয়ারিং এর যে প্রয়োজনীয়তা, সেটা অনেক বেশি হবে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ জয়ন্তদা। আমি আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমাকেও ধন্যবাদ জানাবো। তবে আমরা এই খবরের দিকেই নজর থাকবো এই খবরে। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, সাসপেন্ড 3 দিনে সাসপেন্ড 141 জন সাংসদ। সংসদের ইতিহাসে বেনজির পদক্ষেপ। এবার বিরোধী শূন্য সংসদে বিল পাস, সংসদে বুলডোজার তোপ বিরোধীদের। অর্থাৎ 3 দিনে এখনো পর্যন্ত যে অচলাবস্থা সংসদে সেটা জারি রয়েছে। 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সংসদের ইতিহাসে বেনজির পদক্ষেপ। এবার বিরোধী শূন্য সংসদে বিল পাস, কারণ
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে, বিল নিয়ে আলোচনা হচ্ছে। সেই আবহেই কিন্তু এই ঘটনা, যেখানে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তারা কি দাবি করছিলেন? তারা দাবি করছিলেন সংসদে যে অনুপ্রবেশ হয়েছিল সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চুপ কেন, তারা বিবৃতি দিক, তাদের বিবৃতির দাবি করছিলেন সাংসদরা। এবং তারা উত্তাল হয়েছিল সংসদ ভবন এই ঘটনার পর, এবং এই বিবৃতির পর বারবার মুলতবি হয়েছিল লোকসভা। তারপরেই দেখা গেল যে এক এক করে সাংসদদের সাসপেন্ড করতে শুরু করা হলো। গত 3 দিনে কিন্তু 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এবং সংসদে বুলডোজার, এটাই তোপ দাগছেন বিরোধীরা। কড়া নিরাপত্তা বলয় এড়িয়ে গত বুধবার সংসদের অধিবেশন কক্ষে হামলার ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করে বিরোধী সদস্যরা। অথচ সংসদের নিরাপত্তা ব্যবস্থায় এহেন ত্রুটি সত্ত্বেও তার দায় স্বীকার করতে চায়নি কেন্দ্র। তাই অমিত শাহ গত কয়েকদিনে অধিবেশনমুখ হননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় রীতি উপকরে একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে হামলা প্রসঙ্গে মন্তব্য করলেও অধিবেশনে মুখ খোলেননি। স্বভাবতই বিরোধীরা সংসদের 2 কক্ষেই গত কয়েকদিন যাবৎ অমিত শাহর বিবৃতির দাবি জানিয়ে এসেছে। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের দাবিতে কর্ণপাত করেননি। উল্টে সংশ্লিষ্ট বিরোধী সদস্যদের অধিবেশন থেকে বহিষ্কারে মেতে উঠেছেন তারা। এ পর্যন্ত লোকসভার 96 ও রাজ্যসভার 45 জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। স্বাধীন ভারতের সংসদের এর চাইতে বহুগুণ বেশি বিরোধী বিক্ষোভের সাক্ষী রয়েছে, কিন্তু এভাবে গণহারে সাসপেনশনের ঘটনার কোনো নজির নেই সংসদের ইতিহাসে। মোট সাংসদদের প্রায় 12% বর্তমান অধিবেশনে অংশ নিতে পারছেন না সরকার পক্ষের এমন বেনজির পদক্ষেপে। উল্লেখ্য, এই সাংসদরা ইন্ডিয়া জোটের প্রতিনিধি। বিরোধীদের দাবি সামগ্রিক গণতন্ত্রকে সাসপেন্ড করেছেন মোদী। কোনো একটা অন্যায় করলো সবাইকে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে আর পাবলিকের কত বড় আর কেউ নেই, তোদের হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত। জনতা উইল সাসপেন্ড দেয়ার হাউস। In a single word, I can say that it is nothing but an anarchy being played inside the parliament. Anarchy being played inside the parliament. They don't have even an iota of faith upon the parliamentary system in our country. সংসদে বিজেপি সরকারের এই আগ্রাসী ভূমিকা যতই তীব্র হচ্ছে ততই মজবুত হচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা থাকলেও বিরোধী শূন্য সংসদে একের পর এক বিল পাশ করাতে এমন কৌশল কেন নিতে হচ্ছে শাসক দলকে? সঙ্গত কারণে এই প্রশ্ন উঠছে। তাহলে কি বিরোধীদের প্রশ্নের মুখে দাঁড়াতে না চাওয়াই এই গণ সাসপেনশনের প্রধান উদ্দেশ্য? কলকাতা টিভি। আমরা দেখলাম যেভাবে গত 3 দিনে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, 141 জন সাংসদকে এখনো পর্যন্ত কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তারা প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার, যে তাদেরকে যেভাবে সাসপেন্ড করা হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, এমনটাই দাবি করছেন বিরোধীরা। 13ই ডিসেম্বর সংসদে হানা, 15ই ডিসেম্বর লোকসভা থেকে সাসপেন্ড 13 জন সাংসদ, 15ই ডিসেম্বর রাজ্যসভা থেকে সাসপেন্ড 1 জন সাংসদ, 18ই ডিসেম্বর 2 কক্ষে 78 জন সাংসদ সাসপেন্ড, 19শে ডিসেম্বর লোকসভায় সাসপেন্ড 49 জন। আমরা বিষয়ে কথা বলবো। নিউজরুমে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেভাবে 3 দিনে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, কোথাও না কোথাও এটা মনে করা হচ্ছে যে কতগুলি বিল নিয়ে আলোচনা চলছে এবং পাস হওয়ার কথা রয়েছে এবং সেটা বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংসদকে। দেখুন, এটা একটা যে রণকৌশল নিয়ে, একটা যে আগের থেকে সিদ্ধান্ত নিয়েই বিজেপি নেমেছে, এটা আজকে স্পষ্ট হয়ে গেল যখন নতুন করে 49 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। সব মিলিয়ে 141 জন সাংসদকে সাসপেন্ড করার কোনো নজির ভারতে নেই। এর আগে ওই 84-89 পর্বে
ইন্দিরা গান্ধী হত্যা সংক্রান্ত তদন্ত কমিশনের একটা রিপোর্ট পেশকে কেন্দ্র করে সংসদে খুব হইচই হয়েছিল। সেবারে 70 জনের মতো সাংসদ সাসপেন্ড হয়েছিলেন। সুতরাং স্বাধীনতার পরে এই যে অমৃতকাল চলছে, এই অমৃতকালে আগে সমস্ত রেকর্ড ভেঙে গিয়ে 141 জনকে সাসপেন্ড করা হলো। প্রকৃতপক্ষে বিরোধী শূন্য হয়ে গেল 2 কক্ষ। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন করছেন। আমরা গতকালই দেখেছি যে একটা নতুন পোস্ট অফিস বিল, সেটা লোকসভায় সামান্য আলোচনা করে বিজেপি সদস্যদের সম্মতিতে ভয়েস ভোটে পাস করানো হয়েছে। ঠিক তেমনি টেলিযোগাযোগ সংক্রান্ত একটি বিল আপত্তি করা সত্ত্বেও বিরোধীরা সেটাকে পেশ করা হয়েছে লোকসভায়। 3টি ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড ইত্যাদি যে বিল আইনগুলো পরিবর্তে নতুন যে 3টি সংহিতা আনা হচ্ছে, সেই বিলগুলো এখানে রয়েছে, এখন পেশ করা রয়েছে। এখন আমরা জানি যে বিরোধীরা টেলিকমিউনিকেশনস বিল এবং এই 3টি সংহিতার তীব্র বিরোধিতা করবে। সেই বিরোধিতা এড়াতেই কি তাহলে সংসদ থেকে এই রকম পাইকারি হারে সাসপেন্ড করা হচ্ছে? এটা কিন্তু একটা প্রশ্ন অনেক পর্যবেক্ষককে ভাবাচ্ছে। আরেকটাও কথা অনেকে বলছেন যে লোকসভা নির্বাচনের ঠিক আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের নিজেদের যে কর্মী আছেন, নিজেদের যে সমর্থক আছেন, দৃঢ় সমর্থক আছেন, তাদেরকে একেবারে যেটাকে বলা হয় ওয়ার মোড, যুদ্ধের জন্য প্রস্তুত করবার জন্য, যে চাঙ্গা করে দেওয়ার জন্য একটা কিছু করা দরকার ছিল। সেটা বিরোধী সাংসদদের পরপর পাইকারি হারে সাসপেন্ড করে সেই রাস্তাটাই হয়তো তারা পরিষ্কার করছেন বলে একটা মত কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ আশিস। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং যেভাবে গত 3 দিনে 141 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, সেটা অবশ্যই সেটা নিয়ে নিন্দা জানাচ্ছেন সাংসদরা এবং তারা প্রতিবাদ বিক্ষোভও জারি রেখেছেন। আমরা ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আসছি যে খবরে, সংসদ থানার মাস্টার মাইন্ড ললিত ঝা এবং তার যে ফোন নাম্বার, বিএসএনএল নাম্বার যেটা সে কলকাতায় ব্যবহার করত, সেই নাম্বার কিন্তু পাওয়া গিয়েছে এবং সেই নাম্বারের সূত্র ধরেও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ললিত ঝায়ের মোবাইলেও কলকাতা যোগ, বিএসএনএল এর কলকাতার নাম্বার পাওয়া গিয়েছে। ললিত ঝায়ের কলকাতার নম্বর ব্যবহার করত বিএসএনএল এর ললিত ঝা, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। কলকাতা টিভির হাতে ললিতের সেই নম্বর, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো পুলিশ সূত্র এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ললিত ঝা, যে কিনা এই সাংসদের মাস্টার মাইন্ড, সেই ললিত ঝায়ের কন্ট্যাক্ট নাম্বার, সেটাও কিন্তু কলকাতা বেস কন্ট্যাক্ট নাম্বার। ইতিমধ্যেই সেই কন্ট্যাক্ট নাম্বার দিল্লি পুলিশের হাতে, এবং সেই নাম্বারের সূত্র ধরে তারা জানতে পেরেছে যে এই যে কন্ট্যাক্ট নাম্বার 089029222873, এই নাম্বার ইউজ করতো এই ললিত ঝা এবং দীর্ঘদিন এই নাম্বার ইউজ করছে, এবং কলকাতা বেস এই নাম্বার বিএসএনএল এর নাম্বার, এবং সেই কারণের জন্য আজকে সদর দপ্তর, বিএসএনএল এর সদর দপ্তরে গিয়ে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশেষ টিম, এবং সেখানে গিয়ে তারা জানতে চেয়েছে যে এই যে নাম্বার ইউজ করতো ললিত ঝা, সেই নাম্বারের যাবতীয় ডিটেলস, কবে এই সিম তুলেছিল এবং কার নামে এই সিম তোলা হয়েছে, এই যাবতীয় ডিটেলস সহ কিন্তু সেখানে অর্থাৎ বিএসএনএল এর সদর দপ্তরে গিয়ে জানতে চাইলো দিল্লির বিশেষ টিম যারা এসেছেন। ইতিমধ্যেই গতকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ছানবিন করছেন এই দিল্লি পুলিশের টিম। আজকেও যেটা দেখা যাচ্ছে যে প্রথমে তারা ইকো পার্ক থানাতে গিয়েছিল, তারপর সেখান থেকে যে বাড়ি রয়েছে হাতিয়ারে গিয়েছিল ললিত ঝায়ের, এবং সেখান থেকে বেরিয়ে তারা আবার কিন্তু যেটা দেখা গিয়েছে যে এই টেলিফোন ভবনে গিয়েছিল। কেন না কি এই যে নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বার আমরা দেখাচ্ছি, যেটা কিনা ললিত ঝায়ের নাম্বার, সেই নাম্বার কলকাতা বেস নাম্বার, এবং তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই কলকাতায় থেকেই কি যাবতীয় কলকাঠি নেড়েছিলেন ললিত ঝা, মাস্টার মাইন্ড ললিত ঝা। সেই কারণের জন্যই কিন্তু এবার নাম্বারের সূত্র ধরে, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বার ব্যবহার করতো ললিত ঝা, সেই কন্ট্যাক্টের যাবতীয় ডিটেলস নেওয়ার জন্য তারা পৌঁছে গিয়েছেন বিএসএনএল এর। একেবারে ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।
অন্যদিকে সংসদ হানার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ। প্রথমে ইকো পার্ক থানায় যায় দিল্লি পুলিশ এবং তারপরে বাগুইআটির বাড়িতেও কিন্তু গিয়েছে দিল্লি পুলিশ। ললিত ঝায়ের যে বাগুইআটির বাড়ি সেখানেও কিন্তু গিয়েছে এবং প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা এবং পুলিশ কর্তারা কথা বলেছেন। তারা জানতে চেয়েছেন ললিত ঝার সম্পর্কে, সে কি কাজ করত, কোথায় থাকতো, কারণ একাধিক তার যে বাড়ি, সে একাধিক বাড়ি নিয়ে সে ভাড়া থাকতো সেটাও কিন্তু দিল্লি পুলিশ জানতে পেরেছে এবং সেই খোঁজ তারা পেয়েছে। অনেক বন্ধুর খোঁজ পাওয়া গিয়েছে ললিত ঝার। তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ যে সংসদ হানার মাস্টার মাইন্ড ললিত ঝা, তার বিষয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে, যে বাংলা যোগ পাওয়া যাচ্ছে, একাধিক জায়গায় সে ভাড়া নিয়ে থাকতো এবং ভাড়া বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে যেরকম বাগুইআটিতে, সেখানে সে কি করত এবং সেখানকার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে দিল্লি পুলিশ। সংসদ হানার মাস্টারমাইন্ড ললিত ঝার বাংলা যোগ পাওয়ার পর থেকেই সতর্ক কলকাতা পুলিশ। ললিতের বড়বাজারের ঠিকানায় পৌঁছে গিয়েছিল কলকাতা টিভি। তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছিল ললিত পাড়ার বাচ্চাদের পড়াতো। এরপর নীলাক্ষ, সায়ন, সৌরভ উঠে আসে একের পর এক ললিতের বন্ধুদের নাম। তদন্তে বেগ পায় কলকাতা ও দিল্লি পুলিশ। সংসদ হানার মাস্টার মাইন্ডের আস্তানার খোঁজে কলকাতার অলি গলিতে ঘুরছেন তদন্তকারীরা। কলকাতার বাগুইআটিতেও ঘর ভাড়া নিয়ে থাকতেন ললিত। ইতিমধ্যেই সেই তথ্য এসেছে পুলিশের হাতে। সংসদে হামলার ঘটনার দিন তিনেক আগেও নাকি সেখানেই ছিলেন ললিত, দাবি স্থানীয়দের। সংসদ হানায় কলকাতা পুলিশের শিক্ষা। আরও সতর্ক কলকাতা পুলিশ। বিধানসভায় বিশেষ নিরাপত্তা। দীর্ঘদিন বৈধ নথি ছাড়া কিভাবে কলকাতায় ডেরা জমিয়েছিল ললিত, তার সংস্থার মাধ্যমে কি কি কাজ হতো, কে কে রয়েছে সংস্থায়, পুঙ্খানুপুঙ্খ তদন্তে জোর। একই সঙ্গে সংসদে হামলার ঘটনার পর বিধানসভা নিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ তৎপর কলকাতা পুলিশ। সবসময় আমরা সিকিউরিটি ব্যাপারে রিভিউ করতে থাকি। প্রত্যেকটা যে ভাইটাল ইনস্টলেশন আছে ওর মধ্যে অ্যাসেম্বলিও পড়ে, হাইকোর্টও পড়ে, রাইটার্সও পড়ে, নবান্নও পড়ে এবং অনেকগুলো ভাইটাল ইনস্টলেশনস আছে যা ব্যাপারে আমরা সবসময় আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, ওর মধ্যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং যারা প্রোটেক্ট করে ওখানে আরএফ, ওরা সবসময় এটা করে, লোকাল পুলিশ স্টেশন তো আছেই। সো এই প্রসেসটা সবসময় থাকে এবং এটা কন্টিনিউয়াস আছে এবং এই ঘটনা, প্রত্যেকটা ঘটনা থেকে আমরা কিছু শিখ পাই। তো নিশ্চয়ই এই ঘটনা থেকেও আমরা নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং টু লার্ন অ্যাবাউট অ্যান্ড উই উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড দেন টেক প্রিভেন্টিভ মেজার্স। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানান সিপি বিনীত গোয়েল। সোমবার কলকাতায় এসেছে দিল্লি পুলিশের টিম। মঙ্গলবার সকাল থেকে ইকো পার্ক থানা, গিরিশ পার্ক থানা সহ ললিতের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন সব জায়গায় তথ্যের খোঁজে হানা দিল্লি পুলিশের। বাগুইআটির ঠিকানাতেও তদন্তকারী দল কথা বলেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। দিল্লি পুলিশকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। প্রয়োজনে নীলাক্ষ, সায়ন, সৌরভকেও জিজ্ঞাসাবাদের জন্য থাকতে পারে দিল্লি পুলিশ। রিয়া মাঝি ও সুমন শিকদারের রিপোর্ট, কলকাতা টিভি। আসছি পরের খবরে। রেশন দুর্নীতি মামলায় এবার অরণ্য ভবনে ইডির হানা। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসেও হানা দেয় ইডি এবং সেখানে তল্লাশি চলে। অরণ্য ভবন থেকে বেশ কিছু নথি পাওয়ার অনুমান, সেই নথি উদ্ধারের জন্যই অরণ্য ভবনে হানা, তল্লাশি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরেও। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, ঠিক কি জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কি জারি রয়েছে তল্লাশি অভিযান? প্রায় 4.5 ঘন্টার মধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে চেম্বার, সেই চেম্বারে বসে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, বেশ কয়েকজন আধিকারিকদের সাথেও কিন্তু কথা বলছেন ইডির আধিকারিকরা এবং বেশ কিছু ফাইল তারা কিন্তু ঢুকিয়ে দেখছেন এবং সেটার স্টাডি এবং স্ক্রুটিনি চলছে সেই ফাইলের, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। একদিকে যখন খাদ্যমন্ত্রী হিসেবে তো জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, তারপরেই কিন্তু বন দপ্তরে তাকে ট্রান্সফার করা হয় এবং বন দপ্তরের দায়িত্ব নেন এবং দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু যেটা ইডি আধিকারিকরা মনে করছেন যে খাদ্য দপ্তরের যে লোকজন তারা কিন্তু বন দপ্তরেও কিন্তু আসতেন এবং তার সাথে এসে কথাবার্তা বলতেন এবং এখান থেকে বসেও
হয়তো জ্যোতিপ্রিয় মল্লিক বন দপ্তরের একেবারে একটা দেওপাম, কণ্ঠ, সেই ধন্যবাদ। কণ্ঠ- আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেওপাম সরকার। এবং যে খবরের দিকে নজর রাখবো, ইন্ডিয়া জোটের বৈঠক চলছে, এখনো পর্যন্ত জারি রয়েছে এবং এই বৈঠক লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই বৈঠক থেকেই আগামীর যে রণকৌশল সেটাই ঠিক হতে চলেছে। এবং যে সিট শেয়ারিং এর কথা বারবার বলা হচ্ছে, তাহলে কংগ্রেস কতটা সিট ছাড়তে রাজি রয়েছে, তৃণমূলের সঙ্গে কতটা সমঝোতা হয়, বামেরা কোন পথে হাঁটে, সেই সমস্ত কিছু এবং রাজ্য স্তরে বিভিন্ন রাজ্য স্তরে কি কি কৌশল থাকে এই ইন্ডিয়া জোটে সেটাও কিন্তু দেখার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে বাম, কংগ্রেস এবং তৃণমূল একটা যে ত্রিমুখী জোটের কথা বলেছেন বাংলাতে, এই সেই ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটাও কতটা সম্ভব সেই প্রশ্নও থাকছে। কারণ আমরা দেখেছি যেভাবে কংগ্রেস নেতৃত্ব বাংলার এবং বাম নেতৃত্ব বাংলার তৃণমূলকে আক্রমণ শানাচ্ছে বারংবার, তাতে কতটা সম্ভব এটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তা এবং বাকি হার থেকে কি কংগ্রেস নমনীয় হয় এবং কি শিক্ষা নেয় সেটাও কিন্তু দেখান। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে যেটা সিট শেয়ারিং নিয়ে বারবার বলা হচ্ছে, একটা কোথাও একটা কনফিউশন থাকছে, দ্বন্দ্ব থাকছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ত্রিমুখী জোট সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে ইঙ্গিত দিয়েছেন। এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, যেটা সিট শেয়ারিং বারবার বলা হচ্ছে যে রাজ্য স্তরে সিট শেয়ারিং কি হতে চলেছে, যেটা এখন মূল প্রশ্ন এই ইন্ডিয়া জোটের বৈঠক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইঙ্গিত দিয়েছেন যে একটা ত্রিমুখী জোটের কথা এই বাংলাতে, কি জানতে পারছো? দেখো, ইন্ডিয়া জোটের বৈঠক যা এখন এই মুহূর্তে চলছে এই নয়া দিল্লিতে, সেই রাজধানীর বুক থেকে আসন সমঝোতা নিয়ে কতটা ফয়সলা আজকের বৈঠক থেকে হয়ে যায় সেটা বৈঠক শেষেই যেমন বোঝা যাবে, ঠিক তেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইঙ্গিত যেটা তিনি গতকাল দিয়েছিলেন, এই যে বামেদের সঙ্গে বা কংগ্রেসের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত, সেটা একটা সদর্থক বার্তা তিনি বৈঠকের আগে যেটা দিয়েছেন, সেটা এই বৈঠকে কতটা প্রভাব পড়বে এটা তখনই বোঝা যাবে যখন এই বৈঠক শেষ হবে। কারণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্যই আসন সমঝোতা নিয়ে তো প্রশ্ন সবার প্রথমে তাদের দিকেই উঠবে যে কংগ্রেস কি সিদ্ধান্ত নিচ্ছে, তৃণমূল কংগ্রেস এককভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং প্রত্যেকে একটা বিষয় যেখানে স্থির হয়েছে, সেটা তৃণমূল হোক, সেটা জাতীয় কংগ্রেস হোক, সেটা বামেদের নেতৃত্ব হোক বা অন্যান্য আঞ্চলিক দলের নেতৃত্ব হোক, যে তারা রাজ্য স্তরের লড়াইয়ে সেই আঞ্চলিক দল যা সেই রাজ্যের শক্তিশালী তাদের সঙ্গে যেমন রয়েছেন, ঠিক তেমনভাবেই কেন্দ্রে যখন তারা একজোট হচ্ছে বিজেপি বিরোধিতায়, তখন তাদের মতাদর্শ পাল্টে যাচ্ছে। তাই দুটো দিকে দুটো লাইন নিয়ে, সমান্তরাল লাইন নিয়ে কিন্তু তারা নেমেছেন। এটা যদি রণকৌশল হয়েই থাকে, তাহলে একের বিরুদ্ধে এক প্রার্থীতে কতটা ঐক্যবদ্ধভাবে তারা এই সিদ্ধান্ত নিতে পারেন যে লোকসভায় বিজেপিকে হারাতে গেলে রাজ্যসভায় আর লোকসভায় আমরা বিগত এই কয়েকদিনে যে সংসদের চিত্র দেখেছি, একসঙ্গে এতজন সাসপেন্ড করা সাংসদদের, তা কিন্তু একটা জিনিস বলে দিচ্ছে যে এই সরকার, বিজেপির সরকার, মোদী শাহের সরকার, তারা বিরোধিতা পছন্দ করে না। সেখানে এই বিরোধীরা একজোট হয়ে এবার যদি এটা উপলব্ধি না করে থাকেন যে আসন সমঝোতায় বিজেপিকে হারাতে গেলে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়াটা তাদের এই জোটের জন্য কতটা জরুরি, এই সিদ্ধান্ত নেওয়াটা এই চতুর্থবারের বৈঠক থেকে কতটা জরুরি, সেটা অন্তত তাদেরকে একটা বুঝিয়েছে। অন্ততপক্ষে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নিজেদের ফলাফল দেখার পর তারা অন্তত এটা উপলব্ধি করতে পেরেছেন যে সেই বড় ভাইয়ের ভূমিকায় শুধু থাকলেই হবে না, নেতৃত্ব যখন দিতে হচ্ছে জাতীয় কংগ্রেসকে, সেখানে তাদের সুর নরম করতে হবে এবং আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এই মত, মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিতে চাইছেন তার গুরুত্ব, সেটা যারা জাতীয় কংগ্রেসের এই আলোচনার টেবিলে বসেছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, রাহুলের সঙ্গে এই বৈঠকের শুরুতে তিনি আজকে দেখাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোথাও মিলিয়ে যে চিত্রগুলো 1, 2, 3, 4 করে আমরা যদি দেখি যে আজকে সকালে এই বৈঠক শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছেন, পাশাপাশি এখানে এই বৈঠক যেখানে হচ্ছে তার থেকে অদূরেই পার্লামেন্টে আজকে এবং গতকালে যে সাংসদ যারা
জনপ্রতিনিধি, মানুষের কথা সংসদে তুলে দেওয়ার জন্য, সরকারের মতের বিরোধিতা করার জন্য বা একটা গণতন্ত্রের একটা অংশ হিসেবে সেখানে অংশ নিয়ে থাকেন, তাদেরকে একে একে কিভাবে সাসপেন্ড করে দেওয়া। তাই দু নম্বর চিত্রটা এই 1 নম্বর চিত্রের সঙ্গে যেরকম যুক্ত রয়েছে, ঠিক তেমনভাবে 3 নম্বর চিত্রটা হচ্ছে এই যে বৈঠকে আসন নিয়ে যে আলোচনা, তা এই একসঙ্গে ইস্যুগুলোকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কারণ শুধুমাত্র আসন সমঝোতা তো নয়, একটা কমন মিনিমাম প্রোগ্রাম সেটাও দরকার। কারণ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রত্যেক দলই ব্যস্ত থাকায় সেখানে কিন্তু কোনো কমন মিনিমাম প্রোগ্রামের মঞ্চ আমরা বাধ্যে দেখিনি। ভোপালে একটা সিদ্ধান্ত হয়েছিল, দিন ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটা পিছিয়ে যায়। তাই কোথাও গিয়ে এই যে আটকে থাকা কর্মসূচিগুলো এবার যে একটা প্ল্যাটফর্মে বা একটা পাইপলাইনে যা এতদিন ছিল তা এবার সামনে আসতে পারে, সেই আশাই আমরা করছি। আর চতুর্থ যে বিষয়টা হচ্ছে যে এর পরবর্তী সময়ে অ্যাকশন তো এখানে নেওয়া হবে না, এখানে সিদ্ধান্ত নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে রাজ্য স্তরে। সেই রাজ্য স্তরে এই অ্যাকশনগুলো কতটা শিথিলভাবে, কতটা সুন্দরভাবে সেখানে নেওয়া হয়, সেটা থাকবে আঞ্চলিক দলের হাতে। খুব স্বাভাবিকভাবে এখানে বৈঠকে যা সিদ্ধান্ত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গে গিয়ে সেই অ্যাকশনগুলো নেওয়া শুরু করবেন, সেখানে প্রদেশ কংগ্রেস বা বাম নেতৃত্ব যদি উল্টো সুর গাওয়ার চেষ্টা করেন, মোটেই তিনি সেটাকে নিশ্চয়ই কোনো রকমভাবে জায়গা ছেড়ে দেওয়ার মতো করে দেখবেন না। তাই যা সিদ্ধান্ত কিন্তু এখানে এই বৈঠকে হওয়ার কথা এবং তার পরবর্তী অ্যাকশন, যেটা চতুর্থ বিষয়, যে সেটা কিন্তু দেখা যাবে রাজ্য স্তরে। তাই যে জায়গায় এই বৈঠক এখন হচ্ছে, রাজধানী থেকে ছড়িয়ে গিয়ে রাজ্য স্তরে এবার কোন জায়গায় ইন্ডিয়া জোট তার আসন, তার কমন মিনিমাম প্রোগ্রামের যে কার্যপ্রণালী কি স্থির হয়, সেই অনুযায়ী কতটা বিস্তৃত হতে পারে জোটের শাখা, সেটা কিন্তু দেখার বিষয়। একেবারে সুচন্দ্রিমা, তুমি সঙ্গে থাকো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের পর আজও কিন্তু জোট বার্তায় দিয়েছেন এবং ত্রিপাক্ষিক জোটের কথা তিনি উল্লেখ করেছেন। ফিরছি এই খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক এখনো পর্যন্ত চলছে এবং এই বৈঠক থেকেই কিন্তু বেশ কিছু রণকৌশল, অর্থাৎ আগামী লোকসভা ভোটের রণকৌশল কি হতে চলেছে, সেই রূপরেখা এবং রোডম্যাপ কি হতে চলেছে, সেটা কিন্তু উঠে আসতে চলেছে। আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, যেটা বারবার বলা হচ্ছে যে এই বৈঠক থেকে সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু রাজ্য স্তরে সেটা কতটা ইমপ্লিমেন্ট করা যাবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ যদি মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপাক্ষিক জোটের কথা বলেন, কিন্তু আমরা বাম নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্বকে দেখেছি বারবার তৃণমূলকে আক্রমণ শানাতে। বাম নেতৃত্ব খুব সম্প্রতি যেটা সীতারাম ইয়েচুরি পুরুলিয়াতে গিয়ে এই কথা বলেছেন যে আসন সমঝোতাতে আমরা কোথাও তৃণমূল কংগ্রেস বিরোধিতাকে ছাড়বে না, আবার কেরলে কংগ্রেস বিরোধিতাকে তারা ছাড়বেন না। তাহলে কোথাও এই যে এই ইন্ডিয়া জোটের বৈঠকে তাদের প্রতিনিধিত্ব যখন হচ্ছে এবং রাজ্যে মোহাম্মদ সেলিম যখন তিনি বলছেন যে তৃণমূল বিজেপির এজেন্ট, অর্থাৎ বিজেমূল এই তত্ত্ব যা তারা বারংবার তাদের রাজনৈতিক কথাবার্তায় বলে থাকেন, সেটা মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। তাহলে ভুল কারা? যারা রাজ্যে বসে তৃণমূলের দিকে আঙুল তুলছেন, নাকি যারা এখানে একই সঙ্গে একই টেবিলে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসছে, যারা আবার রাজ্য স্তরে তাদেরকে বিরোধী হিসাবে দেখছে? তাই এটাও কিন্তু স্থির করার বিষয় যে জাতীয় দল, আঞ্চলিক দল এইভাবে ভাগাভাগি হিসাবে দেখাই কি এই ইন্ডিয়া জোটের ভবিতব্য? মানুষ কোনটাকে দেখবে? দেশের মানুষকে তো একটা ভাবনা দিতে হবে। এক্ষেত্রে অনেকটা একটা সাংগঠনিক দিক বিজেপি যেরকম ভাবে তৈরি করে থাকে কোনো রাজ্যের নির্বাচনের আগে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক বা তাদের যে একটা রূপরেখা তারা তৈরি করে থাকেন, সেটা যে কৌশলেই হোক না কেন, ইন্ডিয়া জোটকে যদি সেটাকে পরাস্ত করতে হয়, নিজেদের রণনীতিকে তারা যদি নিজেদের মধ্যে এই খেউ বজায় রাখতেই থাকে, সেটা শুধুমাত্র তৃণমূলের কথা নয়, সেটা শুধুমাত্র কংগ্রেসের কথা নয়, বামেদের কথা, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, প্রত্যেকটি আঞ্চলিক দল, তাদেরকে আরজেডি হোক,
প্রত্যেকটি আঞ্চলিক দল যারা রয়েছেন তাদের নিজেদের রাজ্যের কথা আগে ভাবছেন নাকি জোটের কথা আগে ভাবছেন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, সেটা অন্তত স্থির হয়ে যেতে পারে যদি আজকের এই বৈঠক থেকে আসন সমঝোতা নিয়ে একটা রফা সূত্র বেরিয়ে যায়। তাহলে এই প্রশ্নগুলো একটা উত্তরেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে যে আসন সমঝোতায় কে কোন ভূমিকা নিচ্ছে এবং কে কোন অংশে ভূমিকা দেখাতে পারছে, সেটাই পরিষ্কার করে দেবে অনেকগুলো প্রশ্ন। যেমন রাজ্যে তাদের কাজ কি হবে, কারণ আমি আরেকবার যেটা বললাম যে আগের কথায় যে এখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, অ্যাকশন কিন্তু রাজ্য স্তরে হবে। তাই এক জায়গায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা সিদ্ধান্তের অনুযায়ী বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্রে একরকমভাবে শিবসেনা বা এনসিপি তারা অ্যাকশন নিচ্ছে, বাংলায় তৃণমূল কংগ্রেস, বামেরা, প্রদেশ কংগ্রেস সেখানে আলাদাভাবে অ্যাকশন নিচ্ছে, তা কিন্তু হবে না। অভিন্ন কর্মসূচি নয়, একসঙ্গে এক কর্মসূচি এবং সেই কমন মিনিমাম প্রোগ্রামটাই কিন্তু এই জোটের নির্যাসটাকে সাধারণ মানুষের কাছে, কারণ চতুর্থবার বৈঠকে বসছে যে জোট যার নাম ইন্ডিয়া, সেই দেশবাসীর কাছে কিন্তু এখনো তারা এক মঞ্চে উপস্থিত হয়নি। ভোপালে হতে পারতো কিন্তু হয়নি, যখন আমি সেটা নিয়ে বেশি গুরুত্ব দেব না তাকে। তাই যদি আগামী সময় হয় তাহলে সেই সাধারণ ইন্ডিয়াবাসীর কাছে বক্তব্য রাখার আগে অন্তত এক নীতিতে আসতে হবে এই ইন্ডিয়া জোটকে, সেখানে তাদেরকে কমন মিনিমাম প্রোগ্রাম ঠিক করতে হবে। এবার কিন্তু আর হাতে বেশি সময় নেই বললেই ভালো হয়, কারণ লোকসভা ভোট আসন্ন। তাই তার আগে অন্তত কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে তারা এই আসন সমঝোতার বিষয়টা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, সেটা বৈঠক শেষেই অন্তত আমরা বুঝতে পারবো। দেখো, আমরা যদি রাজ্যের দিকে নজর রাখি, সেক্ষেত্রে কংগ্রেসের রাজ্যে হচ্ছে 2টি আসন, এবং যদি রাজ্যে কংগ্রেস এবং বামের একটা সমঝোতা থাকে, সেক্ষেত্রে কেরালার দিকে যদি তাকাই, কেরালাতে কিন্তু উল্টো, অর্থাৎ কেরালাতে সেখানে বাম এবং কংগ্রেস তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে লড়ছে। এবং যদি এই রাজ্যে কংগ্রেস 2টো আসনে যদি সিট শেয়ারিং হয়, তারা যদি না মানে, সেক্ষেত্রেও কিন্তু একটা যে ডিফিকাল্টিসের জায়গা সেটা কিন্তু থেকে যাচ্ছে। একদমই, আমি যেটা বললাম যে বামেরা কোন ভূমিকায় আছে এটাই এখনো তারা স্পষ্ট করে উঠতে পারছে না। কেন পারছে না এটাই হয়তো প্রশ্ন, যে তারা আর কতটা সময় নেবে। কারণ আমরা যখন সমন্বয় কমিটি তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম যে সিপিআই তাদেরকে তাদের প্রতিনিধির নাম সেখানে দিয়েছে, কিন্তু সিপিএম তখনও তাদের প্রতিনিধির নাম সেখানে দেয়নি। তাই কোথাও তারা নিজেদের সিদ্ধান্ত এখনো পর্যন্ত না নিতে পারাটা তাদের সিদ্ধান্তহীনতাকে সামনে আনছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে তাদের যেটা সম্পর্ক, অনেক ক্ষেত্রে তো আমরা এটা দেখেছি যে জাতীয় স্তরে কংগ্রেসের অনেক একটা থিঙ্ক ট্যাঙ্কের জায়গায় সেখানে আমরা বামেদের নেতৃত্বের উপস্থিতি, কারণ এর আগের ইন্ডিয়া জোটের বৈঠকই হোক, বিভিন্ন সময় আমরা কিন্তু যে রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ এখানে দেখা যায়, প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে তারা কথা বলেছেন। মানে ডি রাজার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ফ্রেমে দেখা গেছে, যেখানে ঠিক তেমনভাবে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী এক টেবিলে বসেছেন। তাই এখানে এসে বন্ধুত্ব আর রাজ্য স্তরে খেউ তো যেমনটা বাংলায় কংগ্রেস 2টি আসন রয়েছে, সেটা 4টি হবে না 6টি হবে, এটা তো নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর। তাই এখানে এসে একসঙ্গে এক টেবিলে বৈঠক করার, ওখানে অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সম্পর্কে কটু কথা বা আক্রমণাত্মক সুর যখনই চড়াচ্ছেন, তাহলে এই প্রশ্ন তো সাধারণ মানুষের মধ্যে, যারা সাধারণ ভোটার তাদের মধ্যে উঠবেই যে এই জোটের ভবিষ্যৎ নিয়ে বিশ্বাসযোগ্যতা কি তৈরি করতে পারছে এই জোটের শরিকরাই। তাই কোথাও আজকের বৈঠক যতক্ষণ না শেষ হচ্ছে, সাংবাদিক বৈঠকে যারা নেতৃত্ব ভেতরে এখন রয়েছেন তারা যতক্ষণ না মুখ খুলছেন, ততক্ষণ কিন্তু এই বিষয়টাই পরিষ্কার হচ্ছে না যে আসন সমঝোতা নিয়ে এখানে কি ফয়সলা হচ্ছে, সেই অনুযায়ী রাজ্য স্তরে কি অ্যাকশন নেওয়া হবে। একেবারে ধন্যবাদ সুচন্দ্রিমা, আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে ছিলেন প্রতিনিধি সুচন্দ্রিমা। এবং আজকে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, এই মুহূর্তে ইন্ডিয়া জোটের বৈঠক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, যেখানে সিট শেয়ারিং যে কথাটা বারবার উঠে আসছে, যে এই বৈঠক থেকে কিভাবে হতে চলেছে সিট শেয়ারিং, রাজ্য স্তরে কি ভূমিকা থাকছে রাজনৈতিক দলগুলির, বিরোধী রাজনৈতিক দলগুলির, পাশাপাশি যে ত্রিপাক্ষিক জোটের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা ইঙ্গিত দিয়েছেন, সেটাও কতটা সম্ভব। কারণ এক মঞ্চে 3টি দলের রাজনৈতিক নেতাদের উপস্থিত করা এবং তাদের প্রচার কি হতে চলেছে, তাদের রণকৌশল কি হতে চলেছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে।
নজর রাখবো আইপিএল এর খবরের দিকে। আইপিএল এর নিলামের সর্বকালীন রেকর্ড, মিচেল স্টার্ককে কিনলো কেকেআর এবং তার যে মূল্য সেটা বলা হচ্ছে 24,75,00,000 টাকা, অর্থাৎ 24,75,00,000 টাকায় মিচেল স্টার্ককে কিনলো কেকেআর, এমনটাই জানা যাচ্ছে। আমি এই মুহূর্তে নিউজ রুমে পেয়ে গেছি আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, যে মিচেল স্টার্ক বলা হচ্ছিল যে প্যাট কামিন্স একটা নাম উঠে আসছিল প্রথমে যে অকশন শুরু হয়েছিল যখন, এবার কিন্তু কেকেআর তার চেয়েও বেশি টাকায় মিচেল স্টার্ককে কিনে নিয়েছে 24,75,00,000 টাকায়। কিন্তু প্রবলেম হচ্ছে যে তুমি কোনো এটা 50 ওভারের ম্যাচের জন্য কিনছো না যে একজন বোলার 10 ওভার বল করতে পারে। 24 কোটি টাকায় সেই লোকটা তোমার হয়ে কিন্তু 4 ওভারই মাত্র বল করতে পারবে, অর্থাৎ 24টা বল করতে পারবে। এবার তুমি হিসেব করে নাও যে এক একটা বলের রাফলি দাম কিন্তু 1 কোটি টাকা। 24টা বল করবে 24,75,00,000 টাকায়। মিচেল স্টার্কের তুমি যদি আইপিএলে ব্যাটিং অ্যাভারেজ দেখো অ্যাবাউট 12টা আইপিএল ম্যাচ খেলেছেন, খুবই সামান্য। সো বেসিক্যালি বোলিংয়ের জন্যই নেওয়া হচ্ছে, যে গানস উইকেটস ফাস্ট। কিন্তু এত বেশি টাকা দিয়ে তাকে নেওয়াতে আমার মনে হয় কোথাও একটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন লিগ খেলা হয়, এরকম T20 লিগ খেলা হয়, অনেক জায়গায় 25 কোটি টাকা বাজেটই থাকে না পুরো লিগের। তো পুরো লিগের যা বাজেট একজন ক্রিকেটারের পেছনে সেই টাকা। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তোমার টিমে যেখানে রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার যারা অনেক কম টাকায় খেলছেন, কি হয় একজন প্লেয়ার যদি এত বেশি টাকা পেয়ে যান তার নিজের উপর প্রচণ্ড প্রেশার থাকে, প্লাস টিমমেটরা সবাই মনে করতে থাকে তুই তো 25 কোটি টাকার প্লেয়ার, তুই পারফর্ম কর। এইটা হয়তো আজকে সোশ্যাল মিডিয়ায় ঢেউ বইছে, নেটিজেনরা ভালো বলছেন, বাট এটাকে স্মার্ট পারচেস কিছুতেই বলা যাবে না। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম গৌতমদার সাথে, অর্থাৎ যেখানে একদিকে প্যাট কামিন্সের নাম উঠে আসছিল, এবার কিন্তু যার নাম উঠে আসছে সেটা হচ্ছে মিচেল স্টার্ক। 24,75,00,000 টাকায় কিনল স্টার্ককে কেকেআর। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।